আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রতি বছরের মতো এবছরও ইন্দোনেশিয়া সরকার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্কলারশিপ অফার করেছে এবং এই স্কলারশিপটিতে অনার্স, মাস্টার্স, পিএইচডি সকল লেভেলের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। তার মানে হচ্ছে আপনি যদি ইতিমধ্যে এইচএসসি কমপ্লিট করে থাকেন তাহলেও আবেদন করতে পারছেন, ইতিমধ্যে অনার্স কমপ্লিট করেছেন তারপরও আপনি মাস্টার্সে আবেদন করতে পারছেন, এবং ইতিমধ্যে মাস্টার্স কমপ্লিট করেছেন তাহলে আপনি পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারছেন। তার মানে সবার জন্যই সুযোগ রয়েছে। এই স্কলারশিপটি বলতে পারেন একটি ফুল ফান্ডেড স্কলারশিপ, যার কারণে এখানে কিন্তু অন্যান্য ফুল ফান্ডেড স্কলারশিপের যে বৈশিষ্ট্যগুলো থাকে ঠিক একই বৈশিষ্ট্য কিন্তু এখানেও রয়েছে। তাই এটা আপনার জন্য একটি ভালো অপশন হতে পারে। পাশাপাশি যারা এইচএসসি কমপ্লিট করেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা টার্গেট করেছেন, আবেদন করছেন, অনেকে হয়তো বা তাদের পছন্দ মতো বা টার্গেটের যে ইউনিভার্সিটি রয়েছে সেখানে চান্সও পেয়ে গেছে। অনেক শিক্ষার্থী এমন রয়েছে যোগ্যতা থাকার পরও তারা কিন্তু চান্স পায়নি। পাশাপাশি অনেক শিক্ষার্থী এমনও রয়েছেন যাদের পাবলিক বিশ্ববিদ্যালয় হয়নি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো তাদের সামর্থ্য নেই। সেক্ষেত্রে আপনার জন্য বিদেশে স্কলারশিপে আবেদন করা একটি ভালো অপশন হতে পারে। সেটি হচ্ছে প্রতি বছর বিভিন্ন যে অর্গানাইজেশন গুলো রয়েছে, গভর্নমেন্টের থ্রুতে হতে পারে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে হতে পারে, অথবা কোনো ইউনিভার্সিটির স্কলারশিপ হতে পারে। এগুলোর গুরুত্বপূর্ণ যেগুলো বাংলাদেশিদের জন্য প্রযোজ্য সেই স্কলারশিপ নিয়ে কিন্তু আমি ভিডিও দিচ্ছি, এবং ভিডিওগুলো এবং টিউটোরিয়ালগুলো এমন ভাবে তৈরি করা হয় যাতে করে আপনার কারো হেল্পের প্রয়োজন না হয়, নিজে নিজেই আবেদন করতে পারেন। সবকিছু কিন্তু আমার চ্যানেলে রয়েছে। এরপরও যদি আপনি মনে করেন যে আপনার অ্যাপ্লিকেশনটা পারফেক্ট হওয়া প্রয়োজন, ভুল ভ্রান্তি এড়াতে যাচ্ছেন, কনফিডেন্স পাচ্ছেন না নিজে নিজে আবেদন করার জন্য, সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার প্রফেশনাল হেল্প আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা আমার ওয়েবসাইটের মাধ্যমে, আমার ফেসবুক পেজ অথবা আমাকে ইমেল করার মাধ্যমে সরাসরি আমার সাথে যোগাযোগ করে কনসাল্ট করতে পারেন এবং আমার প্রফেশনাল হেল্প আপনারা নিতে পারেন। ইতিমধ্যে যে স্কলারশিপ গুলো, যেমন তুর্কির বুর্সালার স্কলারশিপ, রোমানিয়ার গভর্নমেন্ট স্কলারশিপ, ট্রান্সলভেনিয়া স্কলারশিপ সহ আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আর বেশ কয়েকটি স্কলারশিপের জন্য অনেকেই কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করেছেন এবং পারফেক্টলি তারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক বন্ধুরা, প্রথমেই আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করি। কেএনবি স্কলারশিপের অধীনে প্রায় 34টি প্রতিষ্ঠান রয়েছে বা বিশ্ববিদ্যালয় রয়েছে বা ইনস্টিটিউশন রয়েছে। এই 34টি বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউশনের অধীনে 900-এর অধিক সাবজেক্ট রয়েছে। তার মানে সাবজেক্ট নিয়ে কোনো সমস্যা নেই, আপনারা ম্যাক্সিমাম সাবজেক্ট এখানে পেয়ে যাচ্ছেন। ইংলিশ ভার্সন অর্থাৎ ইংলিশ মিডিয়ামের সাবজেক্টও রয়েছে, অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে ইংরেজি, আর কিছু সাবজেক্ট রয়েছে এখানে ইন্দোনেশিয়ান ভাষায়। এক্ষেত্রে আপনারা যখন সাবজেক্ট খুঁজবেন তখন অবশ্যই দেখে নেবেন যে আপনি যে সাবজেক্টটা চয়েস করছেন সেই সাবজেক্টটা ইন্দোনেশিয়ান ভাষায় নাকি ইংরেজি ভাষায়। অবশ্যই আপনাকে ইংরেজি ভাষার যে কোর্সগুলো রয়েছে সেখানে আবেদন করতে হবে। এখানে অনার্স 4 বছরের জন্য হয়ে থাকে অর্থাৎ 8টি সেমিস্টার, মাস্টার্স 4টি সেমিস্টার অর্থাৎ 2 বছরের জন্য হয়ে থাকে, পিএইচডি 3 থেকে 4 বছরের জন্য হয়ে থাকে, এবং এখানে কিন্তু আপনাকে একটি ইন্দোনেশিয়ান ভাষার কোর্সও করানো হবে এবং এটাও বিনামূল্যে। এখন প্রশ্ন আসতে পারে, এই যে সাবজেক্টের কথা বললেন, এই সাবজেক্টগুলো বা লিস্টগুলো বা বিশ্ববিদ্যালয়ের তালিকা আমরা কোথায় পাবো? কেএনবির ওয়েবসাইটেই পাবেন। ওয়েবসাইটে আপনারা যদি যান সেখানে কিন্তু নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন একটি গাইড নামের অপশন রয়েছে, অর্থাৎ কেএনবি স্কলারশিপ গাইড নামের একটি এখানে একটি লিংক রয়েছে। এখানে ক্লিক করলে একটি পিডিএফ আপনার ওপেন হয়ে যাবে এবং সেই পিডিএফ থেকে আপনার সকল যে সাবজেক্টগুলো আছে, অর্থাৎ ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি যে সাবজেক্টগুলো রয়েছে, পাশাপাশি সাবজেক্টটার ফ্যাকাল্টি কি এবং কি মিডিয়ামে পড়ানো হবে সেই বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন। এই ছিল সাবজেক্ট নিয়ে কথাবার্তা। এবারে সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করি। প্রতিটি স্কলারশিপের ক্ষেত্রে সুযোগ সুবিধা জানাটা খুবই জরুরি, কারণ সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো এই স্কলারশিপের ব্যাপারে আপনি আরো বেশি আগ্রহী হবেন। বন্ধুরা, যেহেতু প্রথমেই বলেছি এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ, আর ফুল ফান্ডেড স্কলারশিপ মানেই হচ্ছে কোনো ধরনের টিউশন ফি আপনাকে দিতে হচ্ছে না, এটা প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে মাসিক ভাতা পাচ্ছেন, এবং এখানে যে ভাতাটি আপনাকে দেওয়া হবে সেই ভাতা দিয়ে ইন্দোনেশিয়াতে খুব ভালোভাবে আপনি চলাফেরা করতে পারবেন যদি আপনার অতিরিক্ত খরচ করার অভ্যাস না থাকে। তৃতীয় সুবিধা হচ্ছে এখানে কিন্তু আপনার অ্যাকোমোডেশনের ফ্যাসিলিটিস আপনি পেয়ে যাচ্ছেন। চতুর্থ সুবিধা, আপনি এয়ার টিকিটও পেয়ে যাচ্ছেন। পঞ্চম সুবিধা, ইন্স্যুরেন্সের খরচও নেই আপনার। সেটেলমেন্ট অ্যালাউন্স, অর্থাৎ আপনি যখন প্রথমবারের মতো এই স্কলারশিপটি পেয়ে ইন্দোনেশিয়াতে যাবেন তখন কিন্তু ইন্দোনেশিয়ার এই স্কলারশিপ কমিটি আপনাকে একটি অ্যামাউন্ট দিবে যাতে করে সেখানে আপনি সেটেল হতে পারেন। অর্থাৎ যেখানে যখন আমরা প্রথম কোথাও যাই প্রাথমিকভাবে কিছু খরচ কিন্তু রয়েছে, সেই খরচগুলো যেন আপনি মেটাতে পারেন সেটার সুবিধাও কিন্তু আপনাকে দিবে, অর্থাৎ সেখানেও আপনাকে অ্যালাউন্স দিবে।
পাশাপাশি রিসার্চ এবং বুক ফ্যাসিলিটিস বা অ্যালাউন্সও আপনাকে দেওয়া হবে, অর্থাৎ বইয়ের জন্য আপনার তেমন কোনো খরচা হচ্ছে না। এবং সর্বোপরি যে সুবিধার কথা বলবো সেটি হচ্ছে আপনি কিন্তু একটি ফ্রি ল্যাঙ্গুয়েজ কোর্সে পেয়ে যাচ্ছেন, কোনো ব্যাংক ব্যালেন্সেরও দরকার হচ্ছে না, আবেদন করার জন্য কোনো ফিও নেই। তার মানে লেখাপড়া করার জন্য যা যা সুযোগ সুবিধা দেওয়ার প্রয়োজন এই স্কলারশিপ কিন্তু সেটা অফার করছে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এত সব সুবিধার কথা বললেন, অসুবিধা নেই? নিশ্চয়ই সুবিধার পাশাপাশি অসুবিধাও তো থাকে, আর অসুবিধা জানাটাও জরুরি, কারণ অসুবিধা জানা থাকলে কম্পেয়ার করতে সহজ হয়। প্রথম অসুবিধা মূলত এটা সবার জন্য না, যাদের স্পাউস রয়েছে অর্থাৎ হাজবেন্ড রয়েছে অথবা ওয়াইফ রয়েছেন, অথবা তাদের হাজবেন্ড ওয়াইফের সাথে তাদের বেবিও রয়েছেন, তারা কি যদি স্কলারশিপটি পান যে কোনো একজন, তারা তাদের স্পাউসকে নিয়ে মুভ করতে পারবেন কিনা? হ্যাঁ, মুভ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে এই মুভ করার ব্যাপারে স্কলারশিপ কমিটি অতটা নিরুৎসাহিত করেছেন, কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন আপনার স্পাউসকে এবং আপনার বেবিকে। তবে এই ক্ষেত্রে তাদের যে খরচগুলো রয়েছে অর্থাৎ ইন্স্যুরেন্সের খরচ, থাকার খরচ, চলাফেরার খরচ, এগুলো কিন্তু আপনাকেই বেয়ার করতে হবে। দ্বিতীয় অসুবিধাটি হচ্ছে দেশে ফেরত আসতে হবে, কিন্তু এখানে পার্ট টাইম কাজ পাওয়া এবং সেখানে পরবর্তী সেটেলমেন্ট খুবই চ্যালেঞ্জিং। প্রশ্ন আসতে পারে, তাহলে ভাই এই স্কলারশিপে কাদের আবেদন করা উচিত? প্রথমত হচ্ছে যারা একটি ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট চাচ্ছেন, বিনামূল্যে পড়াশোনা চাচ্ছেন, প্রথমে একটি অনার্স বা মাস্টার্স করে অন্য কোনো দেশে পরবর্তীতে অন্য আরেকটি ডিগ্রি নিতে চাচ্ছেন, তারা অবশ্যই এই স্কলারশিপে আবেদন করা উচিত। আর যেহেতু এখানে ফ্রিতে আবেদন করা যাচ্ছে এবং রিকোয়ারমেন্টও মোটামুটি সহজ, কেন আপনি আবেদন করবেন না? এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমরা আলোচনা করব, আবেদন করার যোগ্যতা। প্রথম যোগ্যতাটি হচ্ছে আপনাকে অবশ্যই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে হবে। যেহেতু আপনি বাংলাদেশের শিক্ষার্থী, অবশ্যই আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাই প্রথম রিকোয়ারমেন্টটি কিন্তু আপনি ফুলফিল করে ফেলেছেন। দ্বিতীয় রিকোয়ারমেন্টটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বয়সগত রিকোয়ারমেন্ট। আপনি যদি ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করতে চান তাহলে আপনার বয়স 21 বছর বা এর কম হতে হবে। আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে চান তাহলে আপনার বয়স 35 বছর বা এর কম হতে হবে। আপনি যদি পিএইচডিতে আবেদন করতে চান তাহলে আপনার বয়স 40 বছর বা এর কম হতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাই এই যে 40 বছরের কথা বললেন বা 35 বছরের কথা বললেন বা 21 বছরের কথা বললেন, এই টাইম ফ্রেমটা আমরা কোন তারিখকে ধরে নির্ধারণ করব? মূলত 31 ডিসেম্বর 2025 এই তারিখটাকে ধরে আপনার বয়সটাকে নির্ধারণ করতে হবে। তৃতীয় রিকোয়ারমেন্ট, অনেকে হয়তো বা জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া এখানে কি জিপিএ কোনো রিকোয়ারমেন্ট রয়েছে? না, এখানে কোনো জিপিএ রিকোয়ারমেন্ট নেই। তবে যার যত বেশি জিপিএ রয়েছে সে তো ডেফিনেটলি এগিয়ে থাকবেন। তবে এটাই শেষ কথা না, অর্থাৎ জিপিএ থাকলেই যে সে চান্স পেয়ে যাবে, স্কলারশিপটি পেয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। অনেক শিক্ষার্থী এমন থাকেন যার জিপিএ ভালো না, কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যোগ্যতা, অভিজ্ঞতা, অ্যাচিভমেন্ট বা অন্যান্য অনেক কিছু রয়েছে যেটা তার মোটামুটি ভালোই আপ টু দ্য মার্ক বলা যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সে কিন্তু অন্য শিক্ষার্থী যার জিপিএ বেশি তার তুলনায় এগিয়ে রয়েছে। ঠিক একইভাবে অনেক শিক্ষার্থী এমন রয়েছে খুব হাই জিপিএ রয়েছে, সে তো অবশ্যই এগিয়ে থাকবে এবং এটাও কিন্তু একটি মানে সিলেকশনের একটি অপশন। চতুর্থ রিকোয়ারমেন্ট হচ্ছে ভাষাগত রিকোয়ারমেন্ট। এই স্কলারশিপে কিন্তু আইএলটিএস এর প্রয়োজনীয়তা রয়েছে। এক্ষেত্রে আপনারা যদি ব্যাচেলরে আবেদন করেন তাহলে আপনার প্রয়োজন হবে 5.5 আইএলটিএস একাডেমিক স্কোর। যদি আপনি মাস্টার্সে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার আইএলটিএস স্কোর থাকতে হবে 6.0। পিএইচডির ক্ষেত্রেও একই। তবে যারা মাস্টার্সের স্টুডেন্ট এবং পিএইচডি শিক্ষার্থী তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ রয়েছে, আপনারা আইএলটিএস ছাড়াও আবেদন করতে পারবেন। প্রশ্ন আসতে পারে কিভাবে? আপনার যদি MOI সার্টিফিকেট থেকে থাকে অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনি মাস্টার্সে উইদাউট আইএলটিএসই আবেদন করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। পঞ্চম, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট এবং এই রিকোয়ারমেন্টটি নির্ধারণ করে দিবে আপনি স্কলারশিপটি পাচ্ছেন নাকি পাচ্ছেন না, সেটি হচ্ছে এমবাসি রেকমেন্ডেশন, যেটা কিছুক্ষণ পরে আমি আলোচনা করছি, ডিটেলস আলোচনা করে দেবো এবং বলে দেবো কিভাবে আপনি এই রিকমেন্ডেশনটি পাবেন। এবার আসি ডকুমেন্টস নিয়ে আলোচনা। ডকুমেন্ট যদি সঠিকভাবে সাজিয়ে নিতে পারেন এবং সঠিকভাবে সাবমিট করতে পারেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই একটা কঠিন স্কলারশিপও আপনার জন্য সহজ হয়ে যেতে পারে। এই স্কলারশিপের ক্ষেত্রে আপনার প্রথম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে পাসপোর্ট। প্রশ্ন আসতে পারে পাসপোর্ট ছাড়া কি আবেদন করা যাবে? না, পাসপোর্ট ছাড়া আবেদন করা যাবে না। ভাই জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড দিয়ে না, পাসপোর্টই লাগবে এবং পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 2 বছর থাকতে হবে। দ্বিতীয় ডকুমেন্টটি হচ্ছে আপনার সার্টিফিকেট এবং মার্কশিট। আপনি যতটুকু পড়াশোনা করেছেন ততটুকু পর্যন্ত সার্টিফিকেট মার্কশিট প্রয়োজন হবে। প্রশ্ন আসতে পারে ভাই আমি তো মাত্র এইচএসসি কমপ্লিট করলাম, এখন তো আমার কাছে শুধু মার্কশিটটা রয়েছে কিন্তু সার্টিফিকেটটা হাতে পাইনি, সেক্ষেত্রে আমার করণীয় কি? সেক্ষেত্রে এর আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে আপনাকে প্রফেশনাল সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। এটা খুবই অল্প সময়ের জন্য খুবই অল্প সময়ের মধ্যে পাওয়া যায়।
আপনার যে সংশ্লিষ্ট বোর্ড রয়েছে সেই বোর্ডে যোগাযোগ করুন, একটি নির্ধারিত ফি রয়েছে, সেটা দিলে খুব অল্প সময়ের মধ্যে প্রফেশনাল সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন এবং এই সার্টিফিকেটটি দিয়ে আপনি বিভিন্ন স্কলারশিপে আবেদন করতে পারবেন। শুধু কেএনবি না, অন্য অন্য স্কলারশিপে আবেদন করতে পারছেন। প্রশ্ন আসতে পারে, এই যে সার্টিফিকেট গুলো, মার্কশিট গুলোর কথা বলেন, এগুলো কি সত্যায়িত হতে হবে? হ্যাঁ, সত্যায়িত হতে হবে এবং এটা রিকোয়ারমেন্টে রয়েছে। এবং সত্যায়িতটা কিন্তু নর্মাল সত্যায়িত না, আপনাকে প্রথমে বোর্ড থেকে, তারপর এডুকেশন মিনিস্ট্রি থেকে, ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশনটা সেরে নিতে হবে। তৃতীয় যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেটা হচ্ছে রেফারেন্স লেটার, এবং আপনি যে প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন সেই প্রতিষ্ঠানের দুজন শিক্ষকের কাছ থেকে আপনি রেফারেন্স লেটার নিতে পারেন। আর আপনি যদি কর্মরত অবস্থায় হয়ে থাকেন তাহলে একটি আপনার একাডেমিক অর্থাৎ প্রিভিয়াস ইনস্টিটিউট থেকে, একটি আপনার কর্মক্ষেত্রের যিনি ম্যানেজার থাকবেন বা আপনার সুপারভাইজার থাকবেন তার কাছ থেকে একটি রেফারেন্স লেটার আপনি চালিয়ে নিতে পারেন। চতুর্থ ডকুমেন্টসটি হচ্ছে আইএলটিএস, টোফেল বা এমওআই সার্টিফিকেট। এরপরের ডকুমেন্টসটি হচ্ছে অতিরিক্ত যদি আপনার কাছে ডকুমেন্টস থেকে থাকে, অর্থাৎ আপনার অ্যাচিভমেন্ট থেকে থাকে, আপনার কোনো ট্রেনিং থেকে থাকে, স্কিল থেকে থাকে, সেক্ষেত্রে এই জিনিসগুলো যুক্ত করে দিতে পারেন। এবং যদি একটি সিভি থেকে থাকে ভালো, সেটাও যুক্ত করে দিতে পারেন। অর্থাৎ অতিরিক্ত যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে সেগুলো অবশ্যই আপনি যুক্ত করে দিতে পারেন। পাশাপাশি আপনার একটি মোটিভেশনও প্রয়োজন হবে, অর্থাৎ কোন সাবজেক্টে আবেদন করছেন সেই অনুযায়ী একটি মোটিভেশন লেটার। সর্বশেষ যে ডকুমেন্টসটির কথা বলবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, সেটা হচ্ছে এমবাসি রেকমেন্ডেশন। প্রশ্ন আসতে পারে কিভাবে এই রেকমেন্ডেশনটা আমরা সংগ্রহ করব। এতক্ষণ যে ডকুমেন্টস গুলোর কথা বললাম, অর্থাৎ কেএনবি স্কলারশিপের জন্য যে ডকুমেন্টস, অর্থাৎ পাসপোর্ট, আপনার সার্টিফিকেট, মার্কশিট, যতগুলো ডকুমেন্টসের কথা বললাম, বেসিক যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস গুলো আপনাকে প্রথমে প্রিপেয়ার করে স্ক্যান করে নিতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনার এই সকল ডকুমেন্টস গুলোকে রিসাইজ করে ফেলা, অর্থাৎ যে পিকচার গুলো রয়েছে, যে পেজ ফরম্যাটে রয়েছে, সেগুলোকে রিসাইজ করে প্রতিটি ডকুমেন্ট 300 কিলোবাইটের মধ্যে আপনাকে করে নিতে হবে। এরপর আমাদের বাংলাদেশের ইন্দোনেশিয়ার যে এম্বাসি রয়েছে বা দূতাবাস রয়েছে, তাদের একটি বিশেষ মেলে, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ইমেলে আপনার সকল ডকুমেন্টস পাঠিয়ে দিতে হবে। শুধু পাঠালেই চলবে না, এখানে সাবজেক্টের জায়গায় আপনাকে এভাবে লিখতে হবে কেএনবি 2025। আপনি যদি ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করে থাকেন তাহলে ব্যাচেলর প্রোগ্রাম, যদি মাস্টার্স লিখবেন, আর যদি পিএইচডি লিখবেন। এরপর আন্ডারস্কোর দিয়ে আপনার ফুল নেমটা লিখে দিবেন সাবজেক্টের জায়গায়, এবং ডিসক্রিপশনে আপনার নিজের মতো করে কোনো কথা লিখে দিতে পারেন যে আপনি এই স্কলারশিপটি চাচ্ছেন, কেন চাচ্ছেন এবং কেন আপনাকে দেওয়া উচিত, এবং তাদেরকে রিকোয়েস্ট করার জন্য, এই রেকমেন্ডেশন লেটার দেওয়ার জন্য। এবং এটা পাঠিয়ে দিতে হবে এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে, এবং এখানে কিন্তু একটা ডেডলাইনও রয়েছে। এবং আপনাকে এই সকল ডকুমেন্টস ইমেল করে 19 মার্চের মধ্যে পাঠিয়ে দিতে হবে। এবং 19 তারিখে আপনি যখন এই কাগজপত্র পাঠিয়ে দিবেন, কাগজপত্র যাচাই বাছাই করে তারা 20 তারিখে আপনাকে একটি রেকমেন্ডেশন লেটার ইস্যু করে দেবে। এবং অবশ্যই আপনার ইনবক্স এবং স্প্যাম বক্সও চেক করবেন, অনেক সময় স্প্যাম বক্সে চলে যায়, তাই অবশ্যই সেখানে চেক করবেন, যাতে করে আপনি 21 তারিখের মধ্যে আবেদনটি সেরে ফেলতে পারেন বা অনলাইনে সাবমিট করে ফেলতে পারবেন। কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রিকোয়ারমেন্ট। তার মানে হচ্ছে কেএনবি স্কলারশিপের আবেদন করার ডেডলাইন হচ্ছে 21 মার্চ 2025। এটা ছিল প্রথম ধাপ, অর্থাৎ কিভাবে আপনি রেকমেন্ডেশন লেটারটি কালেক্ট করবেন। এবার আসি আমরা আবেদন নিয়ে কথা বলবো। বন্ধুরা, আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে কেএনবির ওয়েবসাইটে। এখানে কোনো কাগজপত্র কোথাও পাঠাতে হবে না, সবকিছু অনলাইনেই হবে। প্রথম কাজটা হচ্ছে আপনার ডকুমেন্টস রেডি করা, রেকমেন্ডেশন লেটার অর্থাৎ এমবাসি রেকমেন্ডেশনটা কালেক্ট করা, যেটা আপনি 20 তারিখের মধ্যে পাচ্ছেন। প্রথমে আপনাকে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে, তারপর আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করতে হবে। এরপর সাইন ইন করে তারপর যখন আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন, সেখানে আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনার যে একাডেমিক ইনফরমেশন, ডকুমেন্টস সহ এবং অন্যান্য যা কিছু রয়েছে স্টেপ বাই স্টেপ সেখানে সবকিছু দেওয়া রয়েছে, সবকিছু আপনি ইনপুট দিয়ে আপলোড করে দিয়ে সাবমিট করে দিবেন। এটাই হচ্ছে আপনার কাজ, এবং এই কাজটি আপনাকে অবশ্যই 21 মার্চের মধ্যে সম্পন্ন করতে হবে। এবারে আমরা টাইম টেবিল নিয়ে আলোচনা করি। বন্ধুরা, আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে, চলবে 21 মার্চ পর্যন্ত। 21 মার্চে কাগজপত্র সাবমিট করার পর 24 মার্চ থেকে 9 মে পর্যন্ত আপনার কাগজপত্রগুলোকে তারা যাচাই বাছাই করবে, এবং প্রাথমিকভাবে শিক্ষার্থীদেরকে 15 মে থেকে 5 জুন পর্যন্ত এই সময়টুকুর মধ্যে তারা যে প্রাথমিকভাবে যাদের সিলেক্ট করেছে তাদেরকে তারা ইন্টারভিউ নেবে, অথবা সাইকোলজিক্যাল ছোট্ট একটি টেস্টও তারা নিতে পারেন। এটা খুব কঠিন কিছু না, অনলাইনেই হয়ে থাকে, সো খুব সিম্পল একটা ব্যাপার। এবং এখানে কিন্তু এরপরেই মূলত তারা ফাইনাল রেজাল্ট দিবে। ফাইনাল রেজাল্ট তারা দুটি ধাপে দেয়, অর্থাৎ ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাচ। ফার্স্ট ব্যাচের রেজাল্টটি তারা প্রকাশ করবে 30 জুন 2025 এবং সেকেন্ড ব্যাচের রেজাল্ট প্রকাশ করবে 8 জুলাই 2025। প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই ব্যাচটা কি? প্রথমে যারা ফাইনালি সিলেক্টেড হবেন সবাই কিন্তু অ্যাডমিশন নেবেন না, অনেকেই হয়তো বা স্কলারশিপ পাবেন, ভর্তি হবেন না, বা তারা প্রি রেজিস্ট্রেশন করবেন না,
হয়তোবা তাদের 100টি আসন রয়েছে, 100টি আসনের মধ্যে 80 জন শিক্ষার্থী তারা প্রি রেজিস্ট্রেশন করলো, বাকি 20 জন শিক্ষার্থী করলো না। যে 20টি আসন ফাঁকা থাকবে সেই 20টি আসনের বিপরীতে বাকি যারা কিউতে রয়েছে তাদের নিয়ে আবার সেকেন্ড একটি রেজাল্ট দিবে। তার মানে হচ্ছে প্রথম ব্যাচে যদি আপনার রেজাল্ট না আসে, সেকেন্ড ব্যাচের জন্য অপেক্ষা করা উচিত, সেখানে হয়তো আপনার একটি পজিটিভ ডিসিশন আসতে পারে। এরপর 21 জুলাই থেকে 22 আগস্টের মধ্যে আপনার ভিসার কার্যক্রমগুলো সম্পন্ন করতে হবে। 25 থেকে 31 আগস্টের মধ্যে আপনাকে ইন্দোনেশিয়া পৌঁছে যেতে হবে এবং সেপ্টেম্বর থেকে আপনাকে ক্লাস শুরু করতে হবে। এই ছিল পুরো টাইমলাইনটি। আশা করি পুরো বিষয়টি আপনার ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম কেএনবি স্কলারশিপ নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।